বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শারমিন আক্তার, প্রভাষক ইতিহাস, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ থেকে আয়োজিত অনলাইনে ক্লাসে আবারও আমি তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস প্রথম পত্রে আজকে আমি তোমাদের পাঠদান করব। এর আগেও আমি তোমাদের কয়েকটা ক্লাস আমি নিয়েছি। যারা ইতিহাসে ফার্স্ট ইয়ারে মেয়েরা যারা আছো তাদের উদ্দেশ্য করে বলছি, এর আগেও তোমাদের আমি কয়েকটা ক্লাস আমি নিয়ে ফেলেছি। আজকেও আমি তোমাদের কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই বিষয়গুলো তোমাদের জানতে হবে এবং ক্লাসগুলো তোমাদের প্রত্যেকটা মেয়েকেই দেখতে হবে। তো যাই হোক, আজকে যারা জয়েন করোনি এখনো, তোমরা দ্রুত জয়েন করে ফেলো। এখন পর্যন্ত যারা জয়েন করোনি তোমরা দ্রুত জয়েন করে ফেলো। আচ্ছা দেখো, আমি যে বিষয় নিয়ে এর আগেও তোমাদের আলোচনা করেছিলাম সেই বিষয়টা কি প্রত্যেকটা মেয়ে কি মনে রাখার কথা, এবং তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি এবং দ্বিতীয় অধ্যায় কিছু অংশ আমি আলোচনা করে ফেলেছি। আজকে আমি আরো কিছু বিষয় নিয়ে আজকে তোমাদের মাঝে আলোচনা করব। তো আজকে যে বিষয়টা আমি আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে লর্ড ওয়েলসলি। এর আগে তোমাদের হায়দার আলী সম্পর্কে তোমাদের আমি কিছু আলোচনা করেছিলাম। তো এখানে কিন্তু আমি তোমাদের কিন্তু বলেছি যে তোমাদের এই দ্বিতীয় অধ্যায় কিন্তু জীবনী নিয়েই বেশি কথা এবং জীবনীগুলোই কি করতে হবে, আমাদের ভালো করে অনুসরণ করতে হবে, কারণ এই জীবনীগুলো থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, যা এই বিষয়গুলো আমাদের প্রত্যেকেই জানতে হবে এবং আমাদের মানব জীবনের জন্য এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে ঠিক দেখো, আজকে লর্ড ওয়েলসলি সম্পর্কে আজকে আমরা দেখব যে লর্ড ওয়েলসলি আমাদের এই ইতিহাসের বিষয়ে কি কি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং এ সম্পর্কে আমাদের খুবই জানা দরকার, এবং এই জীবনীগুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। তো দেখো, এই লর্ড ওয়েলসলি যে বিষয়টা ছিল, এখানে আমরা কি বিষয় আলোচনা করব? অধীনতামূলক নীতিতা নীতি। তাহলে দেখো, আজকে আমরা মূল বিষয় হচ্ছে, পাঠের মূল বিষয় হচ্ছে অধীনতামূলক নীতিতা নীতি। এই অধীনতামূলক নীতিটা কি, এই সম্পর্কে অবশ্যই আমাদের জানতে হবে। তো দেখো, এখান থেকে দেখো আমাদের কিন্তু অনেক সৃজনশীল কোশ্চেন আসে, অনেক কোশ্চেন কিন্তু এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় আসে এবং অনেক বহু নির্বাচনী প্রশ্ন আসছে। তো এখান থেকে কিন্তু আমাদের অনেক কোশ্চেন আসবে এবং সেইগুলো কিন্তু আমাদের সুন্দরভাবে অ্যান্সার করতে হবে। তাহলে মূল বিষয়টা যদি আমাদের যদি না জানা থাকে, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো না। তো এর জন্য কি করতে হবে, আমাদের মূল বিষয়টা সঠিকভাবে জানতে হবে
এবং বুঝতে হবে। বুঝে আমাদের ওই মূল বিষয়টা কি বলছে, ওই জিনিসটা বুঝে আমাদের ওইভাবে লিখতে হবে। তাহলে দেখো, প্রথমে কিন্তু আমি তোমাদের আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে প্রশ্ন তোমাদের আগে কি করতে হবে, প্রশ্নটা বারবার, একবার না দুবার তোমাকে কি করতে হবে, প্রশ্নটাকে দেখতে হবে যে প্রশ্নে কি চেয়েছে। এখন তোমাকে প্রশ্নে যে জিনিসটা চাবে, তোমাকে কিন্তু ওই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু তাই দিতে হবে। কিন্তু তুমি কিন্তু নিজের মন গড়া কিন্তু কোনো অ্যান্সার তুমি দিতে পারবে না, কারণ এটা হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন। তোমাদের সৃজনশীল প্রশ্ন যা চাবে ঠিক সঠিক কিন্তু সেটাই কিন্তু লিখতে হবে, তুমি কিন্তু বানিয়ে কোনো কোশ্চেন লিখতে পারবে না। তো এর জন্য কি করতে হচ্ছে, আমাদের ওই বিষয়টা আমাদের সঠিকভাবে জানতে হচ্ছে, এবং সঠিকভাবে জেনে বুঝে তারপরে কি করতে হবে, আমাদের লিখতে হবে। এখন ওই মূল বিষয়টা যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে তথ্য পাবো না এবং লিখতেও পারবো না। এর জন্য কি করতে হবে, আমাদের সঠিকভাবে লেখা এবং তথ্য সঠিকভাবে আমাদের জানতে হবে। ঠিক আছে, আজকে চলো এখন আমরা মূল পাঠে চলে যাই। মূল পাঠের বিষয় হচ্ছে কি, লর্ড ওয়েলসলির অধীনতামূলক মিত্রতা নীতি। এই সম্পর্কে তোমাদের আমি একটু ছোট করে ধারণা আমি তোমাদের দিয়ে দিচ্ছি, যে সংক্ষিপ্ত ভাবে যেন সহজেই তোমরা বুঝতে পারো, যেন তোমাদের যেন কঠিন না হয় বিষয়টা, যেন সঠিকভাবে তোমরা যেন অতি সহজেই যেন অ্যান্সারটা করতে পারো। দেখো, বইতে দেখা যায় যে অনেক কিছু লেখা আছে, যা ওই জিনিসগুলো তোমরা পড়েও অনেকেই বুঝতে পারো না, যে বিষয়টা কোনটা তুমি বাদ দিবে, কোনটা তুমি নিবে, এবং কি বিষয় তোমাকে রাখতে হবে, এই জিনিসটা হয়তো তোমাদের বুঝতে একটু সমস্যা হয়। কিন্তু যখন তুমি বুঝে ফেলবে, এই জন্য কিন্তু আমি বলেছি, একটা জীবনে যদি তুমি সুন্দর করে পড়তে পারো, বুঝতে পারো, তাহলে কিন্তু আর যত জীবনে ভুলে আসুক না কেন, তুমি কিন্তু প্রত্যেকটা জীবনই সুন্দর করে লিখতে পারবে। তো যাই হোক, প্রথমে কিন্তু এর আগেও কিন্তু একটা কথা কিন্তু আমি বলেছিলাম যে জীবনী পড়ার আগে তোমাকে কয়েকটা কৌশল অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি, আগে তার নাম জানতে হবে, তার ফুল যে নামটা সেটা জানতে হবে, এবং তার জন্ম সনটা জানতে হবে, এবং মৃত্যু সনটা জানতে হবে। তারপর আর কি বলেছিলাম মনে আছে তো তোমাদের সবার? বলেছিলাম তার বাবার নাম, তার মাতার নাম, এবং সে কেমন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল, সে তার শিক্ষা জীবনটা কেমন ছিল, এবং সে সমাজের জন্য কি উন্নয়ন করেছিল। এবং এই বিষয়গুলো যদি যখন তুমি সঠিকভাবে মাথায় নিয়ে আসবে, তখন কিন্তু তুমি কিন্তু অটোমেটিক কিন্তু প্রশ্নটা সহজ হয়ে যাবে, এবং তুমি সুন্দরভাবে অ্যান্সারটা করতে পারবে। ঠিক আছে, এখন চলো আমরা আজকে দেখব কি, অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলসলি সম্পর্কে আজকে আমরা দেখব। দেখো, তোমরা সবাই আজকে খাতা কলম নিয়ে কিন্তু বসতে হবে, সবাই খাতা কলম নিয়ে বসে যাবে, কারণ যে কোনো সাবজেক্ট পড়ো না কেন, পড়ার আগে তোমাকে যে বিষয়টা আমি তোমাদের পড়াচ্ছি সেই বিষয়টা অবশ্যই লিখে রাখতে হবে। এবং এখানে পড়ার মাঝে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো চলে আসে, যা ওই সময় তোমাদের কিন্তু পরের মুহূর্তে মনে রাখতে পারো না। তো ওই সময় কিন্তু চট করে যদি খাতায় লিখে রাখো, তারপরের মুহূর্তে বিষয়গুলো দেখলে তুমি আবার সুন্দর করে লিখতে পারবে। আচ্ছা, যাই হোক, এখন দেখো, আমাদের আগে জানতে হবে লর্ড ওয়েলসলি 1798 খ্রিস্টাব্দে ভারতবর্ষে গভর্নর জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে লর্ড ওয়েলসলি কত সনে গভর্নর জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন? 1798 খ্রিস্টাব্দে। তাহলে কিন্তু দেখো, একটা পয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম, একটা সনটা কিন্তু পেয়ে গেলাম। এই সনটা অবশ্যই কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে মনে রাখার জন্য কি করতে হবে, আমাদের খাতায় লিখে রাখতে হবে। তারপর দেখো, তার সময়কালে ভারতবর্ষের ইতিহাসে সংকটময় যুগ বলা যেতে পারে। তো তখন দেখো, সেরে উদার নিরপেক্ষতা নীতির ফলে শাসনভার গ্রহণ করে তখন কি করেছে, ওয়েলসলি বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়েছে। দেখো, এই সময় কিন্তু ওয়েলসলি অনেক সমস্যা সম্মুখীন হয়েছে। সেই সমস্যাগুলো সে কিভাবে সমাধান করেছে, এই বিষয়গুলো এখন আমরা দেখব। দেখো, এখানে প্রথমত যেটা ছিলেন, মহীশূর
টিপু সুলতান তৃতীয় ইন্দো মহীশূরের যুদ্ধের পর তখন কি করেছিল, এই প্রতিশোধ গ্রহণ করার জন্য তখন যখন প্রতিশোধ গ্রহণ করতে গেল তখন এই ফ্রান্সের বিদ্রোহী তখন জ্যাকোবিন ক্লাবের সাথে এবং মরিশাসের ও ফরাসি শাসনকর্তা সাথে যোগাযোগ রক্ষা করে পাশাপাশি তখন কি করেছে, ফার্সি সেনাপতি দ্বারা তখন এই সেনাদেরকে প্রশিক্ষণ দিয়ে ইংরেজদের বিরুদ্ধে তখন তারা কি করলো, যুদ্ধ প্রস্তুতি গ্রহণ করে থাকে। তখন তারা কি করলো, যে ইংরেজের বিরুদ্ধে যে যুদ্ধ করা হবে তখন তারা কি করবে, এই সেনাদের কি করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। প্রশিক্ষণ দিয়ে তারা তখন কি করলো, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে প্রস্তুতি গ্রহণ করলো। তখন দেখো এটা কিন্তু প্রথম একটা কারণ ছিল। তারপর দ্বিতীয় যে বিষয়টা ছিল, প্রথম যে বিষয়টা আমি বললাম, এটা কি কারো বোঝার সমস্যা কি আছে তোমাদের? তোমাদের যদি সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, আমি তোমাদেরকে আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন দেখো দ্বিতীয় যে বিষয়টা ছিল, নিজাম ইংরেজদের প্রতি অসন্তুষ্ট হয়ে তখন কি করলো, ফরাসি যে সেনাপতি রোমেন্ডের নেতৃত্বে নিজ বাহিনীকে সুসজ্জিত করে তোলেন এবং কারণ কোম্পানির শর্ত অনুযায়ী মারাঠাদেরকে বিরুদ্ধে তখন কি করেছে, নিজামকে সাহায্য করা হয়নি। তখন নিজামকে তারা কি করলো, সাহায্য সহযোগিতা করেনি। তখন তৃতীয় যে বিষয়টা ছিল, সিন্ধিয়া ফরাসি সেনাপতি পেয়নের নেতৃত্বে তখন ইংরেজদের বিরুদ্ধে দৌলত রাও সেনাবাহিনী গড়ে তোলেন। তখন কি করলো, দৌলত রাও সেনাবাহিনী তখন কি করেছে, গড়ে তুলেছে। তারপর দেখো চতুর্থ যে বিষয়টা ছিল, শুধু পূর্ব মার্শের ক্ষেত্রে ব্যতিক্রম ছিল, মালাবারের সকল রাজা ইংরেজ বিরোধী হয়ে ওঠেন। তারপর পঞ্চম যেটা বিষয় ছিল, কাবুলের জামান সাহেবের ভারতবর্ষ বিজয়ের হুমকি ইংরেজদেরকে ভীত ও সস্ত্র করে তোলেন। আর ষষ্ঠ যে বিষয়টা ছিল, ফার্সি ইংরেজের শত্রু জেদ করে তখন কি করেছে, এই সময় ফরাসি বীর নেপোলিয়ন ও ভারতবর্ষের বিজয়ের পরিকল্পনা করেছিলেন। আর সপ্তম যে বিষয়টা, কোম্পানির আর্থিক অবস্থা তখন কি ছিলেন, এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে, ওই সময় অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, কোম্পানির অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে চলছিল, এই বিষয়টাও কিন্তু তখন আমাদের জানতে হবে। তখন দেখো কোম্পানির যে আর্থিক অবস্থা এই সময় শোচনীয় পর্যায়ে তখন নেমে এসেছিল। ইংরেজদের এমনই ভাবে তখন কি করেছে, নানা সমস্যা যখন জর্জরিত, ঠিক সেই সংকটময় মুহূর্তে লর্ড ওয়েলসলি এই সকল সমস্যা সমাধানে ব্রতী হয়েছিলেন। তাহলে দেখো এখানে যে কোম্পানির যে অর্থনৈতিক অবস্থাটা ছিলেন ওই সময় কিন্তু খুবই শোচনীয় ছিলেন এবং ইংরেজরা তখন কি করলো, তখন এমনই ভাবে তখন নানা সমস্যা তখন জর্জরিত, ঠিক কিন্তু সেই সংকটময় মুহূর্তেও লর্ড ওয়েলসলি যখন এই সমস্যা সমাধান তখন কি করতো, ভীত হন। তখন দেখো তাহলে এই অধীনতামূলক নীতিটা আমরা দেখলাম। এখন এখানে দেখো আমরা আজকে কিন্তু অনেক বিষয়গুলা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। নীতিটা নীতি পুরো বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। এখন যে পয়েন্টটা আছে দেখো, অধীনতামূলক নীতির শর্ত ও উদ্দেশ্য। ওই সময় কি শর্ত ছিল আর কি কি উদ্দেশ্যগুলা ছিল। দেখো লর্ড ওয়েলসলি চেয়েছিলেন যে ভারতবর্ষের ইংরেজের শক্তিকে সবচেয়ে শক্তিশালী করে তুলতে। এছাড়া ভারতবর্ষ থেকে ফরাসি প্রভাব ও প্রাধান্য সম্পূর্ণভাবে দূর করে ফরাসি সাম্রাজ্য স্থাপনকে ব্যর্থ করাও ও তার অন্যতম উদ্দেশ্য ছিল। তাহলে দেখো বিষয়টা কি বুঝতে পেরেছো, যে ওয়েলসলি তখন কি হয়েছিল, চেয়েছিল যে ভারতবর্ষে যে ইংরেজদের শক্তিকে তারা কি করেছিল, সবচেয়ে শক্তিশালী করে তুলতেন। এছাড়া তখন তারা কি করলো, ভারতবর্ষ থেকে ফরাসিদের যে প্রভাব তখন প্রাধান্য সম্পূর্ণভাবে দূর করে তখন যে সাম্রাজ্য স্থাপনকে
স্থাপনকে ব্যর্থ করার তার অন্যতম একটা কি ছিল, উদ্দেশ্য ছিল। সুতরাং এই সকল উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য তখন কি করেছে, স্বাভাবিকভাবে ওয়েলসলি সাম্রাজ্য সম্প্রসারণের নীতি অবলম্বন করতে করতে হয়। তখন এই সময় কি করেছে, এই সাম্রাজ্য সম্প্রসারণ এভাবে করছে। তখন দেখো এটা ছিল কি, লর্ড ওয়েলসলির শর্ত ও উদ্দেশ্য। তারপর দেখো ওয়েলসলির সংস্কার। এখন ওয়েলসলি কি সংস্কারমূলক কাজ করেছিল, যেটা কিন্তু আগে কিন্তু আমি কিন্তু তোমাদের এই বিষয়টাও কিন্তু বলেছিলাম যে আমাদের কিন্তু দেখতে হবে যে কি সংস্কারমূলক কাজ করেছিল, তারপর কি সমাজের জন্য কি কাজগুলো করেছিল, এই বিষয়গুলো কিন্তু আমাদের কিন্তু দেখতে হবে। তাহলে দেখো আজকে আমরা এখন দেখব যে লর্ড ওয়েলসলি কোন বিষয়ে, কি কি বিষয়ে সংস্কারমূলক কাজ করেছিল। দেখো অধীনতামূলক এই নীতির পাশ্চাত্যের সভ্যতা তখন শ্রেষ্ঠ বিশ্বাস ছিল বলেই লর্ড ওয়েলসলি তখন কি করেছিল, এই দেশবাসীর চাওয়া পাওয়া বিবেচনা নেননি। লর্ড ওয়েলসলি পরস্পর বিবদমান এদেশীয় রাজাগণকে তখন কি করেছিল, ইউরোপের সামরিক যে সাহায্য গ্রহণের আগ্রহী ও উৎসাহী দেখিয়ে তাদেরকে পুরোপুরি ইংরেজদের কি করেছে, সাহায্যের উপরে নির্ভরশীল করে তুলেছে। এবং এই নীতি ওয়েলসলির আগে ক্লাইভ এবং বিশেষ করে হ্যাস্টিন কর্তৃত্বে অনুষ্ঠিত হয়েছিল। তারপর দেখো অনুষ্ঠিত হয়েছিল এবং তবে এই নীতি তখন কি করেছিল, ওয়েলসলি নিপুণতার সাথে প্রয়োগ করেছিল। এজন্য স্যার জন শোরের নিরপেক্ষতার নীতি ত্যাগ করে ওয়েলসলি ও সামরিক অধীনতামূলক ভিত্তিতে তখন কি করেছিল, গঠিত এই নীতি নামকরণ করেন অধীনতামূলক মিত্রতা নীতি। তাহলে দেখো তোমাদের কিন্তু এই প্রশ্নটা কিন্তু থাকে, অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বুঝো এবং কিভাবে এটা নামকরণ করা হয়েছিল। এখন দেখো এখানে যে শর্ত বা উদ্দেশ্যগুলো ছিল, এখন এই বিষয়ে আমি কিছু বলছি, তোমরা লিখে নিতে পারো যে এই সময় কি শর্তগুলা কি ছিল, কি উদ্দেশ্যগুলা ছিল। এখন দেখো দেশীয় যে সকল রাজা অধীনতামূলক মিত্রতা বন্ধনে আবদ্ধ হবেন, তার ইংরেজদেরকে বিনা অনুমতিতে অন্য কোনো রাজ্যের বিরুদ্ধে তখন যুদ্ধ ঘোষণা কিংবা কোনো প্রকার আলাপ আলোচনা করতে পারবে না। তাহলে দেখো এখানে কিন্তু একটা শর্ত ছিল যে দেশে যে রাজা অধীনতামূলক নীতিটার বন্ধনে আবদ্ধ হবেন, কিন্তু ইংরেজদেরকে বিনা অনুমতিতে তখন কি করবে, অন্য কোনো রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা কিংবা অন্য কোনো প্রকার আলাপ আলোচনা করতে পারবে না। তাহলে দেখো এখানে কিন্তু তাদের অনুমতি ছাড়া কোনো কিছু করতে পারবে না। আর 2 নম্বর যে শর্তটা ছিল যে দেশীয় রাজাদেরকে মধ্যে তার শক্তিশালী তার নিজ সেনাবাহিনী রাখতে পারবে, তবে তা রাখতে হবে একজন ইংরেজের সেনাপতির অধীনে। তাহলে দেখো এখানে একটা কিন্তু শর্ত বেঁধে দিল যে দেশে যে রাজাদেরকে মধ্যে তার যে শক্তিশালী যে সেনাবাহিনী রাখতে পারবে, তবে তা কি করতে হবে, তা রাখতে হবে একজন ইংরেজদের সেনাপতির অধীনে। তাহলে ইংরেজদের সেনাপতি যে থাকবে তাদের অধীনে কিন্তু রাখতে হবে। তারপর দেখো 2 নম্বরে যে শর্তটা দিয়েছিল সেটা আমি তোমাদের বললাম। এখন 3 নম্বরে যে শর্তটা, একমাত্র ইংরেজ ব্যতীত মিত্রতা বন্ধন দেশীয় রাজ্য সমূহ হতেও ইউরোপের এই কর্মচারী ও নাগরিকদেরকে বিতাড়িত করতে হবে। তাহলে দেখো একমাত্র ইংরেজ ব্যতীত মিত্রতা বদ্ধ দেশীয় রাজ্যসমূহ কি করতে হবে, সকল ইউরোপের কর্মচারী ও নাগরিক তখন কি করবে, বিতাড়িত করতে হবে। আর 4 নম্বরে যে শর্তটা ছিল, মিত্রতা নীতির আবদ্ধ যে কোনো দেশে তারা রাজ্যের একদল ও সৈন্য পালন করবে এবং তাদেরকে ব্যয়ভার নির্বাহের জন্য নগদ অর্থ
বা নিজ রাজ্যের একাংশ ছেড়ে দিবে। তাহলে দেখো অনেকগুলা কিন্তু শর্ত তাদেরকে কিন্তু বেঁধে দিয়েছিল। তাহলে এই শর্তগুলা কিন্তু তাদেরকে কিন্তু মেনে চলা বলা হয়েছে। তাহলে এই শর্তগুলো আমরা দেখলাম যে অধীনতামূলক মিত্রতা নীতির কি শর্তগুলা ছিল। এই শর্তগুলা কিন্তু আমরা এখন দেখলাম। এখন আমরা দেখব যে ওয়েলসলির যে সংস্কার, এই সংস্কার আমরা সম্পর্কে এখন দেখব যে কি কি সংস্কারমূলক কাজ করেছিল। তাহলে দেখো আমরা এই শর্ত উদ্দেশ্যটা আমি আরো কিছু একটু তোমাদের বলে দিচ্ছি যে এটা 4টা শর্ত উদ্দেশ্য নিয়ে আমি তোমাদের বললাম। তারপর আরো কিছু কথা আমি তোমাদের বলে দিচ্ছি সুবিধার জন্য। দেখো নিরাপত্তা বিনিময়ে তখন কি করেছে, দেশীয় রাজাদেরকে স্বাধীন রাজনৈতিক সত্তা বিসর্জন ও নীতির মূল উদ্দেশ্য ছিল। এখন এই শর্তটা তোমাদের বললাম, এখানে 4টা শর্ত ছিল। এখন আমি আর কিছু বলবো উদ্দেশ্য। দেখো এই উদ্দেশ্য সম্পর্কে লর্ড ওয়েলসলি যে অধীনতামূলক মিত্রতা নীতি এই ভারতবর্ষে তখন কি করেছে, ইংরেজদের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন দেখো প্রথম যে উদ্দেশ্যটা ছিল হায়দ্রাবাদের দুর্বল নিজাম ও নীতি প্রয়োগের প্রথম শিকার হন। আর দ্বিতীয়, এই নীতি গ্রহণ করতে রাজি না হলেও কোম্পানির সঙ্গে তখন কি করেছিল, কোম্পানির সঙ্গে যুদ্ধ ও মহীশূরের ভাগ টিপু সুলতান পরাজিত ও নিহত করে তার রাজ্যের ও ইংরেজদের সাম্রাজ্যভুক্ত করেন। তাহলে দেখো টিপু সুলতান কিন্তু হায়দার আলীর কিন্তু ছেলে ছিলেন টিপু সুলতান। তখন দেখো এই মহীশূরের বাঘ তখন বলা হয়েছিল কাকে, টিপু সুলতানকে। তখন পরাজিত ও নিহত করে তার এই রাজ্যে ইংরেজদেরকে কি করা হয়েছে, সাম্রাজ্যভুক্ত করলেন। তখন দেখো তৃতীয় যে উদ্দেশ্যটা ছিল, একইভাবে মারাঠার শক্তিকে যুদ্ধে পরাজিত করে মারাঠা রাজ্য ইংরেজকে তখন কি করেছে, সাম্রাজ্যভুক্ত করেছেন। আর চতুর্থ যে বিষয়টা ছিল, ছোট ছোট রাজ্য যেমন তানেরজল, সুরাট, কর্ণাটে ও ওপরে ওয়েলসলি বল প্রয়োগ করে তাদেরকে অধীনতামূলক মিত্রতা গ্রহণে বাধ্য করেন। এমনকি অযোধ্যার মতো বড় রাজ্য ও নীতি আওতাভুক্ত ছিল। তারপর দেখো আমরা এখান থেকে কিন্তু দুটো বিষয় কিন্তু আমরা জেনে গেলাম যে এখানে কি কি শর্ত আর উদ্দেশ্যগুলো আমরা এখান থেকে জেনে গেলাম। এই বিষয়টা কোশ্চেনটা কিন্তু আমাদের ক্লিয়ার। এখন দেখো যে বিষয়টা পয়েন্টটা দেখো, ওয়েলসলির সংস্কার। এখন সংস্কারের ক্ষেত্রে সে কি ভূমিকা রেখেছিল, সংস্কারের ক্ষেত্রে কি কি বিষয়ের প্রতি বেশি গুরুত্ব দিয়েছিল, কি কি বিষয়ের প্রতি সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এই বিষয়টা এখন আমরা দেখব। দেখো ওয়েলসলি এই কৃষিকাজের প্রতি গুরুত্ব দিয়েছিল, বিচার ব্যবস্থা, শিক্ষা। এখন এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আমি তোমাদের মাঝে। দেখো কৃষি, ভারতবর্ষে কৃষি উন্নতির জন্য চেষ্টা করেন লর্ড ওয়েলসলি। যে ভারতবর্ষে যে কৃষিকে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে কৃষি থেকে আমরা প্রচুর পরিমাণ কৃষি কাজ করে ফসল উৎপাদন করতে পারি, কিভাবে আমরা লাভবান হতে পারি, এই বিষয়ে কৃষিক্ষেত্রের প্রতি লর্ড ওয়েলসলি গুরুত্ব দিয়েছিল। তখন দেখো বিশেষ করে যে মহীশূর এবং মালাবাহারের যে অংশে ইংরেজদেরকে অধিকারে আসে, সেখানে তিনি জমি জরিপ করার জন্য তখন ডক্টর ফেসিস ও বুকানকে তখন নিযুক্ত করেন। শুধু তাই নয়, এদেশের কৃষি ব্যবস্থা সম্পর্কেও বিভিন্ন তথ্য সংরক্ষণ করে গিয়েছে, যা থেকে পরবর্তীতে ভারত সরকার কৃষি সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করেছিল। তাহলে দেখো লর্ড ওয়েলসলি এই কৃষিক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিভাবে কৃষিক্ষেত্রে উন্নয়ন করা যাবে, কিভাবে কৃষিক্ষেত্রে দিকে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে, সেই বিষয়ে কিন্তু ওয়েলসলি কিন্তু পথ কিন্তু দেখিয়ে গিয়েছে যে এভাবে তোমরা সামনের দিকে এগিয়ে যাও, তোমরা এখান থেকে অনেক লাভবান হতে পারবে। দেখো এই কৃষিক্ষেত্রে কিন্তু তাহলে একটা কিন্তু কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম
যে কৃষিক্ষেত্রে উন্নয়নের ক্ষেত্রে কে সবচেয়ে ভূমিকা রেখেছিল। তোমাদের কিন্তু এরকম কোশ্চেন কিন্তু তোমাদের বহু নির্বাচনী কোশ্চেনে কিন্তু আসে যে কে সবচেয়ে ভূমিকা রেখেছিল কৃষিক্ষেত্রে উন্নয়নের জন্য। তাহলে লর্ড ওয়েলসলি। এই জিনিসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো ছোট ছোট বিষয়গুলো থেকে কিন্তু আমাদের অনেক কোশ্চেন হয়ে যায় এবং সৃজনশীল কোশ্চেন তোমাদের হতে পারে। তাহলে এই বিষয়গুলা তোমাদের কিন্তু পড়তে হবে এবং জানতে হবে। এখন দেখো, এখন বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থার ক্ষেত্রে কি ভূমিকা রেখেছিল এটা এখন আমরা দেখব। দেখো বিচার ব্যবস্থা, বিচার ব্যবস্থার ক্ষেত্রে এখানে বলা হয়েছিল কোর্ট ফি পুনরায় চালু করেন এবং কোর্ট যে ফি ছিল এটা পুনরায় আবার চালু করার ব্যবস্থা করা হয়েছিল। তারপর 2 নম্বরে যেটা বলা হয়েছিল আপিল করার নিয়ম কানুন ও আগের চেয়ে কঠিন করা হয়। আর 3 নম্বরে যে কথা বলা হয়েছিল সহকারী জজের সংখ্যা বাড়ানো হয়। ওই সময় কি করা হয়েছিল, সহকারী জজের সংখ্যা বাড়ানো হয়েছিল। তারপর সদর দেওয়ানি আদালতের মামলার সংখ্যা বেড়ে যাওয়ায় লর্ড ওয়েলসলি জেনারেল ও তার কাউন্সিলের উপর থেকে বিচার ভার সরিয়ে নিয়ে 3 জন ও পরে 4 জনের উপরে দায়িত্ব দিয়ে দেন। তার মানে কি প্রথমে ছিল 3 জন, তারপর দিয়েছে 4 জনের উপর দায়িত্ব দিয়ে দিয়েছে। তারপর রায়তদের উচ্ছেদ করবার ও তাদেরকে গ্রেফতার করার ক্ষমতা ফিরিয়ে দিয়ে জমিদারকে ক্ষমতা বৃদ্ধি করেন। তাহলে কি এখানে রায়দের করা হয়েছিল উচ্ছেদ করবার যে তাদেরকে গ্রেফতার করার ক্ষমতা তখন কি করেছে ফিরিয়ে দিয়ে তাদেরকে জমিদারি এই ক্ষমতা বৃদ্ধি করে দিয়েছিল। তাহলে এই বিচার ব্যবস্থাও ক্ষেত্রে ওয়েলসলি কিভাবে ভূমিকা রেখেছিল এই বিষয়টা আমরা জানলাম। এখন আমরা আরেকটা বিষয় জানবো, শিক্ষা। তাহলে দেখো তোমরা যদি এইভাবে যদি খাতায় লিখে রাখো যে ওয়েলসলি সংস্কারমূলক কাজের ক্ষেত্রে কি বিষয় বেশি গুরুত্ব দিয়েছিল, তাহলে 3টা বিষয় কিন্তু বেশি গুরুত্ব দিয়েছিল। এক হচ্ছে কৃষি ক্ষেত্রে, 2 হচ্ছে বিচার ব্যবস্থার ক্ষেত্রে, 3 হচ্ছে শিক্ষা ক্ষেত্রে। তাহলে ওয়েলসলি এই 3টা বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিয়েছিল। তাহলে কিন্তু জীবনী পড়ার আগে কিন্তু আমরা এটা জেনে গেলাম ওয়েলসলি কি কি বিষয় গুরুত্ব দিয়েছিল। এখন আমি তোমাদের মাঝে একটা বিষয় নিয়ে আলোচনা করব, শিক্ষা। এখন এই শিক্ষা ক্ষেত্রে ওয়েলসলি কি ভূমিকা রেখেছিল। দেখো লর্ড ওয়েলসলি এই ভারতবর্ষের নতুন যে ইংরেজি কর্মচারীদেরকে শিক্ষার জন্য তখন কি করেছে কলকাতায় ফোর্ট উইলিয়াম একটি কলেজ স্থাপনের ব্যবস্থা করলেন। তাহলে দেখো আমরা কিন্তু এই কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ নাম কথা কিন্তু আমরা অনেক বই খাতায় কিন্তু পেয়েছি, অনেক জায়গায় কিন্তু আমরা শুনে থাকি। তাহলে এই বিষয়টা কোথা থেকে এসেছে, কে আবিষ্কার করেছে, এই সম্পর্কেও কিন্তু আমাদের জানতে হবে। তাহলে কিন্তু আজকে কিন্তু আমরা একটা বিষয় কিন্তু জেনে গেলাম যে লর্ড ওয়েলসলি কিন্তু এই ভারতবর্ষে তখন এই ইংরেজি ও কর্মচারীদেরকে কি করেছে শিক্ষার জন্য এই কলকাতায় ফোর্ট উইলিয়াম একটি কলেজ স্থাপন করেছিল। তার মানে কি পাশ্চাত্য শিক্ষার জন্য কিন্তু লর্ড ওয়েলসলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। তারপর দেখো বোর্ড অফ ডাইরেক্টরস ও তার এই পরিকল্পনা অনুমোদন না করার পরে তা ভারতীয় ভাষা শিক্ষা কলেজে পরিণত হয়। তাহলে দেখো এই শিক্ষার ক্ষেত্রেও কিন্তু পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রেও কিন্তু যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল যে কলেজ স্থাপন করতে হবে, তাহলে মানুষ পাশ্চাত্য শিক্ষা গ্রহণ ইংরেজি শিক্ষা গ্রহণ করতে পারবে। এই বিষয়েও কিন্তু লর্ড ওয়েলসলি গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা রেখেছিল। তাহলে আজকে লর্ড ওয়েলসলি এই শিক্ষা ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ইংরেজি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বিধায় আজকে কিন্তু আমরা এই ইংরেজি শিক্ষা গ্রহণ করতে পেরেছি। তাহলে দেখো এই বিষয়টা আমরা আজকে দেখলাম কৃষি ক্ষেত্রে, বিচার ব্যবস্থা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কিভাবে ভূমিকাগুলো রেখেছিল। এইটুকু আমরা তোমাকে ছোট করে আমি তোমাদের ধারণাটা
দিলাম। আরেকটা বিষয় তোমাদের আমি আজকে আলোচনা করব, যে আমি তোমাদের একটা জীবনী নিয়ে আজকে দ্বিতীয় অধ্যায় জীবনী নিয়ে আলোচনার বিষয়। তো যেদিন আমি তোমাদের জীবনীটা যে বিষয়টা আমি ধরবো, ওটা তোমাদের ওই জীবনীটা আমি তোমাদের এটা শেষ করে দেবো। আজকে আমি তোমাদের এই লর্ড ওয়েলসনের জীবনীটা আমি আজকে পড়বো, এবং এটা তোমাদের পড়াটাই আজকে শেষ করে দেবো। দেখো, ওয়েলসনের যে কৃতিত্ব, এই কৃতিত্ব সম্পর্কে আজকে আর একটু তোমাদের কিছু ধারণা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, এই ভারতবর্ষের ব্রিটিশ সাম্রাজ্যের এই স্থাপনের যে সকল গভর্নর জেনারেল অসাধারণ কৃতিত্বর পরিচয় দিয়েছেন, তার মধ্যে কিন্তু লর্ড ওয়েলসলি ছিলেন কিন্তু তাদের মধ্যে অন্যতম কিন্তু ছিলেন তাদের মধ্যে। এখন দেখো যে তার যে কৃতিত্বগুলা ছিল, এই কৃতিত্বগুলা এখন আমরা দেখবো কি কি বিষয়ে কৃতিত্বগুলা ছিল। দেখো, ওয়েলসলের যে কোম্পানি সংকটময় মুহূর্তের দায়িত্ব নিয়ে সকল সমস্যা সমাধান করে কোম্পানির সাম্রাজ্য বিস্তৃত ঘটান। তাহলে একটা বিষয় কিন্তু আমরা জেনে গেলাম যে ওয়েলসলের যে কোম্পানির যে সংকটময় মুহূর্তের দায়িত্ব নিয়ে কি করেছে, সকল সমস্যার সমাধান করেছে এবং কোম্পানির সাম্রাজ্যকে বিস্তৃত ঘটান। আর ভারতীয় রাজাদেরকে মধ্যে, ভারতীয় যে রাজাদের মধ্যে সবচেয়ে স্বাধীন চেতনা টিপুকে পরাজিত নিহত করে ওয়েলসলি দাক্ষিণাত্যে ইংরেজদের শক্তিকে প্রতিষ্ঠিত করেন। তারপর 3 নম্বরে যে বিষয়টা ছিল, যে মারাঠাদেরকে শক্তিকে ধ্বংস করে তখন কি করেছে ওয়েলসলি, মারাঠাদেরকে সম্পূর্ণভাবে এই কোম্পানির উপরে নির্ভরশীল করে তুলেছিল। একটা বিষয় কি, দেখো, হায়দ্রাবাদ, মহীশূর ও মারাঠার সংঘকে তখন ধ্বংস করে তখন কি করলো, এই দাক্ষিণাত্যে হতে ফরাসি প্রভাব উপাদান সম্পূর্ণভাবে বিলুপ্ত করেছিলেন। ওয়েলসলি মিশরের দিকে ফরাসি অগ্রগতিকে বন্ধ করার জন্য মিশরকে সামরিক সাহায্য দিয়ে এবং পারস্যিক পারস্যিক দিকে রাশিয়া অগ্রগতিকে তখন কি করেছে, বাধা দানের জন্য পারস্যের একটি মিশন প্রেরণ করে তার রাজনৈতিক কূটনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছেন। আর অভ্যন্তরীণ যে শাসন ব্যবস্থা ছিলেন পর্যন্ত তখন তারা কি করেছে, উপলব্ধি করতে পেরেছিল বলে এই ওয়েলসলি এই বিচার কৃষি ও রাজস্ব ব্যবস্থা সংস্কার সাধনে মনোনিবেশ করেছিলেন এবং তার এই কৃতিত্ব পরিচয় ছিলেন। তখন দেখো, ওয়েলসলি ছিলেন ঘোর সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ শাসক ছিলেন। ফলে তার এই স্বদেশ ফিরে যেতে হতো। তিনি তখন কি হলো, তাকে স্বদেশে ফিরিয়ে যেতে হতো। তিনি এতই অহংকারী ছিলেন যে তার উষ্ণতার বলে মনে হতো, কিন্তু অন্যের অসুবিধা ও কষ্টকে তিনি কিছুই মনে না করে নিজের ইচ্ছাকে চাপিয়ে দিতেন। তার দরুন এদেশের মানুষের দুঃখ দুর্দশা বেড়ে গিয়েছিল। তাহলে দেখো, এই ওয়েলসলের কৃতিত্ব সম্পর্কে আমরা জানলাম। এই ওয়েলসলের কৃতিত্ব সম্পর্কে তোমাদের এভাবে তোমাদের সুন্দর করে তোমাদের লিখতে হবে এবং বিষয়টা সুন্দর করে কিন্তু তোমাদের ধারণ করতে হবে। যে বিষয়টা আমি তোমাদের বারবার বলছি, যে মূল বিষয়টা কি বলেছে, মূল বিষয়টা কি, এই বিষয়টা কিন্তু আগে তোমাদের কিন্তু জানতে হবে। মূল বিষয়টা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু তুমি কোনো কোশ্চেন কিন্তু লিখতে পারবে না। তাহলে দেখো, আজকে আমাদের যে পাঠের যে বিষয়টা ছিল, তো অবশ্যই তোমরা আজকে বুঝতে পেরেছো যে পাঠের মূল বিষয়টা কি এবং কি বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আমাদের কিভাবে বিষয়গুলো পড়তে হবে এবং কোন বিষয়টা কিভাবে পড়ে আমাদের মনে রাখতে হবে, এই জিনিসগুলা কিন্তু আমি তোমাদের এইভাবেই কিন্তু বুঝিয়ে দিচ্ছি যে এইভাবে তোমরা পড়ে এইভাবে তোমরা কোশ্চেনগুলো এইভাবে আসতে পারে। সবগুলো কিন্তু আমি তোমাদের কিন্তু পড়ার মাঝেই কিন্তু আমি তোমাদের অনেক কোশ্চেন কিন্তু বলে ফেলেছি, পড়ার মাঝেই অনেক কোশ্চেন আমি তোমাদের বলে ফেলেছি, যারা তোমরা অ্যাক্টিভ তারা কিন্তু এর মাঝেই কিন্তু খাতায় উঠিয়ে ফেলেছো যে আমি কখন কি প্রশ্নগুলো বলছি,
কখন কিভাবে বলছি, প্রশ্নটা কিভাবে আসতে পারে, তাহলে ওইভাবেই কিন্তু অনেকেই কিন্তু লিখে ফেলার কথা, এবং পরীক্ষায় দেখা যায় ঠিক ওইভাবেই কিন্তু পরীক্ষায় কিন্তু আসে। তো আচ্ছা, যাই হোক, দেখো আজকে যে বিষয়টা আমরা দেখলাম, আমি আরেকবারও তোমাদের বলে দিচ্ছি যে মূল বিষয়টা কি নিয়ে আলোচনা করেছিলাম। লর্ড ওয়েলসলি নিয়ে আলোচনা করেছিলাম, এবং লর্ড ওয়েলসলি কি কি বিষয়ে ভূমিকা রেখেছিল এবং কিভাবে কাজ করেছিল, এই বিষয়ে সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি। দেখো, অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দিলাম, যে তোমাদের সৃজনশীল প্রশ্নে তোমাদের এই প্রশ্নটা কিন্তু বারবার কিন্তু এসেছে পরীক্ষায়, এবং অনেক বোর্ড পরীক্ষাও কিন্তু এই প্রশ্নটা কিন্তু এসেছে। অধীনতামূলক মিত্রতা নীতি বলতে কি বুঝো, বা অধীনতামূলক মিত্রতা নীতি কি, এই প্রশ্নটা কিন্তু অনেক বোর্ডেই পরীক্ষায় কিন্তু এসেছে। বিগত সনের প্রশ্নগুলো তোমরা দেখবে যে এই কোশ্চেনটা অনেক জায়গায় পরীক্ষা চলে এসেছে। তারপর দেখো, আমি যে বিষয়টা আবার তোমাদের আলোচনা করলাম, যে অধীনতামূলক মিথ্যা নীতির শর্ত ও উদ্দেশ্য, এবং এখানে কিন্তু তোমাদের বোঝার জন্য আমি কিন্তু ভেঙে ভেঙে কিন্তু বলে দিয়েছি যে কি কি শর্তগুলা ছিল। 3-4টা শর্ত আমি কিন্তু বলেছিলাম, আলোচনা করেছি। ওই জিনিসটা তোমরা এইভাবে ভেঙে ভেঙে তোমরা যদি পড়ো, তাহলে কিন্তু মনে রাখা সহজ। তোমাদের মনে রাখা সুবিধার জন্য আমি তোমাদের দুটো পার্টে ভাগ করে আমি তোমাদের বলে দিয়েছি যে অধীনতামূলক নীতির শর্তগুলা কি ছিল এবং এর উদ্দেশ্যগুলো কি ছিল। বাস, এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেলাম। তারপরে কি বিষয় নিয়ে আলোচনা করেছি, এখানে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম, যে অধীনতামূলক ওয়েলসলির যে সংস্কার, যে ওয়েলসলি কি সংস্কারমূলক কাজ করেছিল, এই সংস্কারমূলক কাজটা কিন্তু আমরা বলেছি যে কি কি সংস্কারমূলক কাজ করেছিল। কৃষি, বিচার ব্যবস্থা, শিক্ষা, এই 3টা পয়েন্ট আমাদের একদম মুখস্থ মনে রাখতে হবে, যে ওয়েলসলি এই 3টা সংস্কারমূলক কাজ করেছে, এবং কৃষি, বিচার ব্যবস্থা, শিক্ষা, এই 3টা বিষয়ের মধ্যে কিভাবে কি কাজ করেছে, কিভাবে কৃষি উন্নয়ন গুলো কিভাবে করেছে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিভাবে উন্নয়ন করেছে, কিভাবে বিচার ব্যবস্থা গুলোকে তারা লোক নিয়োগ করেছে, কিভাবে সংখ্যায় বাড়ানো গিয়েছে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি তোমাদের আলোচনা করলাম। তারপর কি শিক্ষা, এবং শিক্ষা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে কিভাবে গুরুত্ব ভূমিকা রেখেছিল, এবং ইংরেজি শিক্ষার জন্য সে একটা কলেজ স্থাপন করেছিল, এবং সেই কলেজের নাম কি সেটাও কিন্তু আমি বলেছিলাম। এখন তাহলে এই শিক্ষার বিষয়েও কিন্তু আমি তোমাদের অনেক বিষয় আলোচনা করলাম। এখন আরেকটা যে বিষয় নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে ওয়েলসলির কৃতিত্ব। ওয়েলসলির কৃতিত্ব নিয়ে কিন্তু অনেক বিষয় আমি তোমাদের প্রায় 5-7টার মতো পয়েন্ট আকারে আমি তোমাদের কিছু কিছু বিষয়গুলো আমি বলে ফেলেছি। তাহলে দেখো, আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের অটোমেটিক এখন মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি তোমাদের যেভাবে বলে দিচ্ছি, এটা কিন্তু মুখস্থ। এখন তোমাদের যদি এখন তোমাদের লিখতে দেই, তোমরা কিন্তু সারমর্মটা কিন্তু লিখে ফেলার কথা, যে কি বিষয়টা আমি তোমাদের বললাম। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ে যদি মনোযোগ দিয়ে শোনো, তাহলে আমার মনে হয় এটা আর বেশি পড়তে হবে না, একবার পড়লেই তোমরা পুরা সামারিটা লিখতে পারবে। তো অনেক কিছু কিন্তু আমি তোমাদের এখানে বলে ফেলেছি, অনেক কিছুই বোঝার মতো করেই কিন্তু আমি তোমাদের বলেছি, যে যেন সহজেই তোমরা যেন বুঝতে পারো, যে এত বেশি যেন জটিল যেন না হয়, যে তোমাদের ইতিহাসটা একটু সহজ করে তোমাদের বুঝতে হবে। এবং আমি কিন্তু তোমাদের বারবার বলেছি, এই জিনিসটা তোমাদের রিডিংটা করতে হবে, মূল বিষয়টা তোমাদের বুঝতে হবে, তারপরে কিন্তু তুমি লিখতে পারবে, এছাড়া কিন্তু লিখতে পারবে না। মূল বিষয়টা তোমাকে বুঝে তারপর তোমার ইচ্ছা মতো তুমি কিন্তু তখন লিখতে পারবে। যে তুমি যখন 2-3টা বই যখন পড়বে, 2-3টা রাইটার বই যখন তুমি দেখবে, তখন কিন্তু এক এক বই এক এক তথ্যগুলো তুমি পাবে, এবং নতুন নতুন অনেক কিছু তুমি সংযোগ করতে পারবে, দেখবে যে তুমি অনেক কিছু জেনে গিয়েছো। তাহলে আজকে থেকে কি করতে হবে, আমাদের বেশি বেশি বই পড়তে হবে, জানতে হবে, তথ্যগুলো নিতে হবে। যখন তুমি একটা প্রশ্ন লিখতে যাবে, যদি তুমি 2-3টা বই থেকে যদি কিছু কিছু তথ্য যদি তুমি দাও, তাহলে দেখা যাবে যে তোমার লেখার মানটাও অনেক বেড়ে যাবে, এবং সবার চেয়ে কিন্তু তুমি বেশি নাম্বার পাবে। এজন্য কি করতে হবে, তোমাকে তথ্য নিতে হবে, জানতে হবে।
তো যাই হোক, আজকে তোমাদের মাঝে আমি অনেক কথা বলে ফেলেছি। আজকে আমি তোমাদের মাঝে আর কথা বেশি বাড়াবো না, এবং তোমাদের শুধু শেষ মুহূর্তে একটা কথাই বলবো যে তোমরা ক্লাসগুলো বেশি বেশি ক্লাসগুলো দেখো, এবং তোমাদের এই ক্লাসগুলো আমি তোমাদের কলেজ ফেসবুক গ্রুপেও আমি তোমাদের ক্লাসগুলো দিয়ে দিচ্ছি, এবং আমার মেসেঞ্জার গ্রুপে যারা গ্রুপে আছো আমিও সেখানেও তোমাদের ক্লাসগুলো দিয়ে দিচ্ছি তোমাদের দেখার সুবিধার জন্য। এবং যারা তোমরা এখনো জয়েন করছো না, তোমরা সবাই জয়েন করে ফেলবে। এবং এটা আমি জানি যে ক্লাসে অনেকে তোমরা জয়েন করতে পারছো না, কিন্তু ক্লাসগুলো অনেকেই তোমরা দেখছো, এবং ক্লাসগুলো তোমরা অনেকেই ওইভাবে করার চেষ্টা করছো, এবং অনেকেই তোমরা আমাকে ফোন করেছো যে কিভাবে কি করতে হবে। তো যাই হোক, কিন্তু তোমাদের কি করতে হবে, জয়েন করতে হবে, ক্লাসগুলো তো জয়েন করে ফেলো। এবং প্রতিদিন তোমাদের ক্লাসগুলোতে প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু ক্লাস হচ্ছে, প্রত্যেকটা সাবজেক্টই তোমরা সুন্দর করে অনুসরণ করো, এবং তোমরা এখন থেকে ক্লাসগুলো করো। এবং তোমাদের কিন্তু দেখো পাঠদান কিন্তু আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আজকে দেখো তোমাদের প্রথম অধ্যায় শেষ হয়ে গেছে, এবং দ্বিতীয় অধ্যায়ে কিন্তু আমরা মাঝামাঝি চলে এসেছি। দ্বিতীয় অধ্যায় কিন্তু দেখা যাবে শেষ হয়ে যাবে। তো এইভাবে যদি পড়া যদি শেষ হয়ে যায়, আর তোমরা যদি বাসায় বসে থাকো, তাহলে কিন্তু লাভবান হতে পারবে না, তুমি কিন্তু পড়া কিন্তু কিছু বুঝতে পারবে না। তো কি করতে হবে, তোমাদের ক্লাসও করতে হবে এবং পড়াগুলো বুঝতেও হবে। তো যাই হোক, আজকে তোমাদের ক্লাস আমি এই পর্যন্ত শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকবে এবং ভালো থাকবে, এবং সুন্দরভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফিজ।